রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন আজকের আলোচনার বিষয়। এই প্রক্রিয়াটি হিমোস্ট্যাসিস নামেও পরিচিত। আমাদের শরীরে যদি কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয়, আঘাত লাগলে ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে। তাই যে প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বেঁধে একটি অর্ধকঠিন জেলির মতো থকথকে পদার্থে পরিণত হয় এবং রক্তক্ষরণ বন্ধ হয়, সেই প্রক্রিয়াটিই হলো রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন। আমরা খুব সহজভাবে 3টে ধাপে রক্ততঞ্চন পদ্ধতিটি পড়ব। এটি আসলে কিন্তু অনেক জটিল প্রক্রিয়া। আমরা আমাদের ক্লাস 9-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী 3টি ধাপে এই পদ্ধতিটি পড়ব। পদ্ধতিতে যাবার আগে এখানে বিটি এবং সিটি দুটো কথা লেখা আছে। বিটি পুরো কথাটি হচ্ছে ব্লিডিং টাইম, এর সময় হচ্ছে 2 থেকে 7 মিনিট। মানে কোনো ক্ষতস্থান থেকে রক্ত 2 থেকে 7 মিনিট পর্যন্ত নির্গত হতে পারে। এটা ডিপেন্ড করছে ডিগ্রি অফ ইনজুরির ওপর, কতটা আঘাত লেগেছে আর কিভাবে রক্তটা নির্গত হচ্ছে তার উপর। তো 2 থেকে 7 মিনিট যদি ব্লিডিং টাইম হয়, তারপরে দেখি আমরা রক্ত ক্ষতস্থানে আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে। সিটি হচ্ছে ক্লটিং টাইম। এটা 8 মিনিট থেকে শুরু করে 15 মিনিট মতো হতে পারে। 8 মিনিট মানে কিন্তু এই 7 মিনিটের পর থেকে, তাহলে 8 থেকে 15 মিনিট, এটাও দেখো হিসাব করলে সেই 7 মিনিট মতোই হচ্ছে। ব্লিডিং টাইম যেমন 2 থেকে 7 মিনিট মতো হতে পারে, ক্লটিং টাইমও এরকম 2-3 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এবার যাওয়া যাক পদ্ধতিতে। অনুচক্রিকা এটি এক প্রকারের রক্তকণিকা যেটি রক্ততঞ্চনে সাহায্য করে। অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন বলে একটি রাসায়নিক বস্তু খরিত হয়। আবার যে স্থানে আঘাত লাগে সেই আঘাতপ্রাপ্ত স্থানের কলাকোষ থেকেও থ্রম্বোপ্লাস্টিন, এগুলোকে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন বলে, খরিত হয়। থ্রম্বোপ্লাস্টিন একটি রাসায়নিক বস্তু, রক্ততঞ্চনের একটি অন্যতম ফ্যাক্টর বা উপাদান, যেটি অনুচক্রিকা এবং আঘাতপ্রাপ্ত কলাকোষ উভয় থেকেই খরিত হয়। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন এবং আরও অন্যান্য উপাদানের সহায়তায় প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স বলে একটি গঠন তৈরি করে, রাসায়নিক জটিল যৌগ তৈরি করে, প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স, যা দ্বিতীয় ধাপে প্রোথ্রম্বিনকে ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে এর উপস্থিতিতে থ্রম্বিন বলে একটি যৌগে রূপান্তরিত করে। থ্রম্বোপ্লাস্টিন এটি থ্রম্বোকাইনেজ নামেও পরিচিত। যদি কোথাও পাও থ্রম্বোকাইনেজ কি, তাহলে থ্রম্বোকাইনেজ আর থ্রম্বোপ্লাস্টিন এই দুটো বস্তু একই। প্রোথ্রম্বিন কমপ্লেক্স এই জায়গাটাও দরকার হলে আমরা বাদ দিতে পারি। আমরা সরাসরি বলতে পারি থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করছে। আসলে এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে উপস্থিত একটি উৎসেচক হলো থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ, যেটি প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এই প্রোথ্রম্বিন হচ্ছে একটি প্লাজমা প্রোটিন, মানে রক্তরসে উপস্থিত প্রোটিন। এই প্রোটিনটি তৈরিতে ভূমিকা নেয় ভিটামিন কে। ভিটামিন কে এর প্রভাবে প্রোথ্রম্বিন, এই প্লাজমা প্রোটিনটি যকৃতে তৈরি হয়, পরে রক্তরসে আসে। আমরা ভিটামিন যখন পড়েছি তখন ভিটামিন কে কে আমরা অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর হিসেবে জেনেছি, কারণ এটা হেমারেজকে প্রতিরোধ করে। তাই এটা কিভাবে করে সেটা এখন বুঝতে পারছি, যে ভিটামিন কে প্রোথ্রম্বিন নামক প্লাজমা প্রোটিন উৎপন্ন করে, যেটি রক্ততঞ্চনে সাহায্য করে। তাহলে ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে প্রোথ্রম্বিন তৈরি হবে না, আর প্রোথ্রম্বিন যদি তৈরি না হয় তাহলে রক্ততঞ্চন ব্যাহত হবে, ফলে হেমারেজ হবে। ঠিক আছে?
তাহলে এখানে এই জন্য ভিটামিন কেটি লেখা হয়েছে। প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স বা আমরা থ্রম্বোপ্লাস্টিনও উল্লেখ করতে পারি, এর সাহায্যে থ্রম্বিনে পরিণত হচ্ছে। এবার তৃতীয় ধাপে আরেকটি রাসায়নিক যৌগের নাম লেখা আছে, এটাও একটি প্লাজমা প্রোটিন, ফাইব্রিনোজেন। থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফাইব্রিন মোনোমারে পরিণত করে। একটা জিনিস লক্ষ্য করো, প্রায় প্রতিটি ধাপে ক্যালসিয়াম আয়ন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো একটি খনিজ যেটি রক্ততঞ্চনে সাহায্য করে, তার নাম যদি আমাদের লিখতে বলা হয় পরীক্ষায়, তাহলে সেটি হবে ক্যালসিয়াম আয়ন। আর যে ভিটামিনটি রক্ততঞ্চনে সাহায্য করছে সেটি হচ্ছে ভিটামিন কে। ফাইব্রিন মোনোমার এগুলো কতগুলো তন্তুর মতো অংশ। আমি দেখছি এখানে দেখাচ্ছি আমি এরকম একটা তন্তু, ফাইব্রিন মোনোমার। এবার ফাইব্রিন মোনোমার থেকে তৈরি হচ্ছে ফাইব্রিন পলিমার। যে পদ্ধতিতে তৈরি হচ্ছে সেটাকে বলে পলিমেরাইজেশন। দেখো আমি কি লিখলাম, পলিমেরাইজেশন, মানে এর পলিমার তৈরি হলো, মানে অনেকগুলো এরকম সুতোর মতো অংশ তৈরি হলো। দেখো আমি বোর্ডে যদি এরকমভাবে দেখাই, যেখানটা ক্ষতস্থান, যেখান থেকে রক্ত বেরোচ্ছে সেখানে এরকম জালের মতো তৈরি হচ্ছে, মানে একটা সূত্রাকার অংশ হচ্ছে ফাইব্রিন মোনোমার, আর এইরকম একটা নেটওয়ার্ক তৈরি হলো, জাল তৈরি হলো, যেটা হচ্ছে ফাইব্রিন পলিমার। এবার কি দেখানো আছে বোর্ডওয়ার্কে, ফাইব্রিন পলিমার প্লাস সাইন দিয়ে লেখা আছে রক্তকণিকা। রক্তের মধ্যে 55% হচ্ছে রক্তরস, যেটা জলীয় উপাদান। এই জলীয় উপাদানটা এই ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে জালকটার, কিন্তু 45% যে কোষীয় উপাদান আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে বেরোতে পারে না। আর সব রকমের কণিকার মধ্যে লোহিত কণিকা সব থেকে বেশি সংখ্যায় থাকে। তাহলে লোহিত কণিকাগুলো এসে কি করে, এই জালের মুখে আটকে যায়। আমি লাল রং দিয়ে লোহিত কণিকাগুলোকে বোঝাচ্ছি। এবার এগুলো যদি জালের মুখে আটকে যায় তাহলে আর রক্তের তরল অংশ এগুলো এই জালের যে ফাঁক আছে সেই ফাঁকগুলো দিয়ে বেরোতে পারবে না। এরকম পুরো এই জায়গাটা যেখানটায় ফাইব্রিন পলিমার তৈরি হয়েছে সেখানে রক্তকণিকাগুলো, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে লোহিত রক্তকণিকা, সেগুলো এরকমভাবে জালকের মধ্যে আটকে যায়। তা জালকের মধ্যে আটকে গেলে কি হয়, আর রক্তের তরল অংশ বেরোতে পারে না এখান দিয়ে, রক্তপাতটা বন্ধ হয়ে যায়। সেই জন্য ক্ষতস্থানে একটা অর্ধকঠিন জেলির মতো থকথকে পদার্থ তৈরি হয়, সেটি হচ্ছে তঞ্চন পিণ্ড বা ক্লট। তাহলে কি হচ্ছে, একবার যদি খুব দ্রুত আমি সাম আপ করি, অনুচক্রিকা যেখানে রক্তবাহের প্রাচীর ক্ষত সৃষ্টি হয়েছে, রক্তবাহের প্রাচীর সাধারণভাবে মসৃণ থাকে, কিন্তু যখন ক্ষত তৈরি হয় তখন অমসৃণ হয়ে যায়। অমসৃণ প্রাচীরে অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ হয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, যেটা প্রশ্নও হয় যে রক্তবাহের মধ্যে কেন রক্ত জমাট বাঁধে না, কারণ অনুচক্রিকা তো আছে, অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করে এই পদ্ধতিতে রক্ত জমাট বাঁধিয়ে দেবে, কিন্তু সেটা হয় না। তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে রক্তবাহের প্রাচীর মসৃণ প্রাচীরে অনুচক্রিকা ভেঙে যায় না, কিন্তু যেই কোনো রক্তবাহের ক্ষত তৈরি হয়, রক্তবাহের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়, সেইটা তখন অমসৃণ হয়ে যায়। অমসৃণ প্রাচীরে অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করে। এই কারণে রক্তবাহের ভেতরে রক্ত জমাট বাঁধে না। এই প্রসঙ্গে আরেকটা কথা দেখো, এইখানে একদম আমি নিচে লিখেছি রক্ত তঞ্চন প্রতিরোধী বস্তু। এর মধ্যে কিছু প্রাকৃতিক আছে, কিছু কৃত্রিম আছে। প্রাকৃতিকগুলোই আগে বলি। যেমন আমাদের শরীরে রক্তে বেসোফিল বলে একটা শ্বেতকণিকা আছে, সে হেপারিন বলে একটা রক্ততঞ্চন প্রতিরোধী বস্তু ক্ষরণ করে। হেপারিন আমাদের
রক্তকে জমাট বাঁধতে দেয় না রক্তবাহের মধ্যে। হিরোডিন আরেকটা এক্সাম্পল দিয়েছি। হিরোডিন এটা জোঁকের দেহে পাওয়া যায়। জোঁক স্তন্যপায়ী প্রাণীর রক্ত শুষে খায়। এবার যখন সে একটা জায়গায় ক্ষত সৃষ্টি করছে, সেখান থেকে ব্লাডটা সাক করছে বা টেনে নিচ্ছে, ওই ক্ষতস্থানে তো এই মেকানিজম অনুযায়ী রক্ত জমাট বেঁধে যাবে, তাহলে জোঁক আর রক্তটা টানতে পারবে না। তো সেই জন্য জোঁকের দেহ থেকে ওর লালার মধ্যে হিরোডিন থাকে, যেটা ওই ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে দেয় না। তারপরে রক্ত তরল থাকে, জোঁক সহজেই রক্ত টেনে নেয়। আর কৃত্রিমের মধ্যে আমি লিখেছি সোডিয়াম সাইট্রেট, এটা পটাশিয়ামের সল্টও হতে পারে, পটাশিয়াম সাইট্রেট, সোডিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম ফ্লুরাইড হতে পারে, সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট হতে পারে। এই কৃত্রিম তঞ্চন প্রতিরোধী বস্তুগুলোর কি ভূমিকা আছে? এগুলোর ভূমিকা আছে ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে যে রক্ত সংরক্ষণ করে রাখা হয়, তো সেখানে অনেক দিন ধরে রক্ত সংরক্ষণ একটা প্লাস্টিকের পাউচের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, তা তার মধ্যে রক্ত জমাট বেঁধে যাতে না যায় সেই জন্যে কৃত্রিম এই সমস্ত রাসায়নিক যৌগ মিশিয়ে রাখা হয়, সোডিয়াম সাইট্রেট বা সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম অক্সালেট এই জাতীয়। এগুলো হচ্ছে কৃত্রিম তঞ্চন প্রতিরোধী বস্তু। তো যেটা বলতে বলতে এই কথাগুলো এলাম, তাহলে রক্তবাহে রক্ত কেন জমাট বাঁধে না? রক্তবাহের মধ্যে সবসময় একটা অবিরাম রক্তস্রোত চলে, আর রক্তবাহের প্রাচীর মসৃণ, তাই অনুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ হয় না। আর তৃতীয়ত, বেসোফিল শ্বেতকণিকা হেপারিন নামক তঞ্চন প্রতিরোধী বস্তু ক্ষরণ করে, যে কারণে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না। কিন্তু যদি আঘাত লাগে তাহলে কি হয় আমি আরেকবার খুব তাড়াতাড়ি বলছি। আঘাতপ্রাপ্ত স্থানের যে কলাকোষ, সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ হচ্ছে, আর অমসৃণ প্রাচীর রক্তবাহের সেখানে অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করছে। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন এবং অন্যান্য উপাদানের সাহায্যে প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স তৈরি করছে। এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সটা কি করে? হেপারিনের কাজকে বাধা দেয়। এখন হেপারিনের কাজটা আমরা জেনে গেছি, হেপারিনের কাজটাকে বাধা দেয়, তার ফলে রক্ত জমাট বাঁধতে সুবিধা হয়ে যায়। এবার এই কমপ্লেক্সের অন্তর্গত থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ কি করছে? প্রোথ্রম্বিন নামক প্লাজমা প্রোটিনকে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বিনে পরিণত করছে। থ্রম্বিন আবার অপর আরেকটি প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। ফাইব্রিন একটি সূত্রাকার অংশ, যেটির এক একটিকে মনোমার বলে, যেগুলি পলিমেরাইজেশন পদ্ধতিতে ফাইব্রিন পলিমার গঠন করছে। এইটা একটা জালক, এই জালকের মধ্যে রক্তকণিকা আটকে গিয়ে তঞ্চন পিণ্ড বা ক্লট তৈরি করছে। ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে যাওয়ার পরেও আমরা দেখি ওখান থেকে একটা হালকা হলুদ বর্ণের তরল বেরোচ্ছে, সেই তরলটাকে বলে সেরাম। রক্তের এমনিতে তরল অংশকে বলে প্লাজমা, আর ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বেঁধে যাওয়ার পর ক্ষতস্থান থেকে নির্গত তরলকে বলে সেরাম বা সিরাম। এই সিরাম আর প্লাজমার মধ্যে ডিফারেন্স কি? প্লাজমা মধ্যে রক্তকণিকাগুলো ভাসমান থাকে, সিরামের মধ্যে কিন্তু কোনো রক্তকণিকা থাকে না। আর সিরামের মধ্যে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এই ধরনের প্লাজমা প্রোটিনগুলো থাকে না, যেগুলো প্লাজমায় থাকে বা রক্তরসে থাকে। কারণ সিরামে কেন থাকে না? কারণ এগুলো অলরেডি ইউজড আপ হয়ে গেছে, এগুলো ব্যবহার হয়ে গেছে পদ্ধতিতে। এইভাবে আমরা প্লাজমা সিরামের মধ্যে পার্থক্য করতে পারি। বোর্ডে আমি আরেকটা কথা লিখেছি এখানে, থ্রম্বোসিস। ব্লাড হিমোস্ট্যাসিস আর থ্রম্বোসিসের মধ্যে ডিফারেন্স আছে। আমাদের শরীরে কোনো আঘাত লাগলো, আঘাতের জায়গা থেকে রক্ত বেরোলো, রক্ত আবার জমাট বেঁধে গেল, হিমোস্ট্যাসিস বা রক্ততঞ্চন, ব্লাড কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং, যাই বলি না কেন। থ্রম্বোসিস হচ্ছে শরীরের ভেতরে যদি হেমারেজ হয়, ইন্টারনাল হেমারেজ, শরীরের ভেতরে কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যেতে পারে। তো শরীরের ভেতরে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বেঁধে গেলে সেটাকে বলছে থ্রম্বোসিস, আর ওই তঞ্চন পিণ্ডকে বলে থ্রম্বাস। এটা যদি হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীর মধ্যে হয় তাহলে তাকে বলে করোনারি থ্রম্বোসিস। আর মস্তিষ্কের যে সূক্ষ্ম রক্তজালক, যেগুলো মস্তিষ্কের কোষে রক্ত সরবরাহ করছে, সেখানে যদি
থ্রম্বোসিস হয় তাহলে সেটাকে বলে সেরিব্রাল থ্রম্বোসিস। এইরকম যদি শরীরের মধ্যে থ্রম্বোসিস ঘটে তাহলে হার্ট অ্যাটাক হতে পারে যদি হৃৎপিণ্ডের ধমনীতে হয়, আর মস্তিষ্কের রক্তজালকে যদি হয় তাহলে সেটা হয়ে যায় সেরিব্রাল স্ট্রোকের কারণ। তাহলে এই পদ্ধতি তো আমরা পড়লাম। তাহলে রক্ততঞ্চনের তাৎপর্যটা কি? এটা অবাঞ্ছিত রক্তক্ষরণকে রোধ করে, কারণ ক্ষতস্থান থেকে রক্তপাত হতেই পারে। তাহলে রক্তপাত বন্ধ করে দিয়ে অবাঞ্ছিত রক্তক্ষরণ বন্ধ করে শরীরে রক্তের পরিমাণকে বজায় রাখে। আবার যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যায় তাহলে শরীরে রক্তের চাপ কমে যাবে। তাহলে রক্ততঞ্চন প্রক্রিয়াটা আমাদের রক্তের চাপ বজায় রাখতেও সাহায্য করে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ক্ষেত্রে সেগুলো যাতে ঠিকমতো ঘটতে পারে সেক্ষেত্রেও রক্ততঞ্চন প্রক্রিয়াটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তা আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আবার একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব।